বং স্টোরি টেলিং থেকে আপনারা গল্প শুনছেন। নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প পাঠে থাকছি আমি আরজে রাজ। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ করলাম। শ্রোতাবন্ধুদের সুবিধার্থের জন্য গল্পটিকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হয়েছে, তাই আগের খণ্ডগুলি না শুনে থাকলে এই চ্যানেলে নিয়ে আসুন। গল্প পাঠের আগে একটুখানি রিমাইন্ডার। নিহার স্বপ্নে যে ভূতটিকে দেখছিল সেই কথাগুলি তার দাদু অর্জুনকে বলে এবং অর্জুন তারপরে তাকে তার পূর্বের ঘটনা সম্পর্কে জানায়। তারপর থেকে শুরু হচ্ছে এই অধ্যায়। এইবার একটু অবাক হয় নিহান। তোমার মহারাজি হলো, বিয়েও হলো, তবে তবে ছেড়ে চলে এলে কেন দাদু? সবাই ভাবে বিয়ে হওয়াটাই বুঝি সুন্দর সমাপ্তি, হ্যাপি এন্ডিং। কিন্তু একটা কথা কি জানিস দাদু, বিয়েটা তো কেবল শুরু। জীবনের এক সিঁড়ি বেয়ে অন্য সিঁড়িতে উঠলি কেবল বিয়েটা করে, সামনে বহু পথ পড়ে থাকে রে। ভালোই চলছিল আমাদের সংসার। আমার দুই জেঠতুতো ভাই মানিক আর রূপক বড় হয়ে উঠেছিল। আস্তে আস্তে জমিদারির ভার তারা বুঝে নিচ্ছিল, যদিও তখনও মা আর জেঠাইমা সব দেখাশোনা করতেন। মানিক রূপক শিখছিল কেবল সবকিছু। আমি ওদের ধার ধারিনি কোনোদিনই। নিজের মতো থাকতাম জ্ঞানটাকে নিয়ে। প্রথমে ভেবেছিলাম মা বোধহয় মন থেকে মেনে নিতে পারবেন না জ্ঞানটাকে, কিন্তু দেখলাম সে ভাবনা ভুল আমার। দিব্যি ওকে কাছে টেনে নিয়েছিলেন মা, কিন্তু হতভাগী সেই আদরের দাম রাখলো কই। শ্যামদাস নামে আমাদের এক রাখাল ছিল। জ্ঞানদাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। রাখাল হলে কি হবে, দিব্যি রাজপুত্রের মতো চেহারা ছিল ছেলেটা। ছেলেবেলায় জ্ঞানদা আর আমার খেলার সঙ্গী ছিল যে। আমাদের তিনজনের বেশি গলায় গলায় ভাব ছিল। পরে তো জ্ঞানদাকে নিয়ে আমি বিয়ে করে নিয়ে সংসারী হলাম। জ্ঞানদার পায়ে জমিদার পুত্রের বউ আবার বেরিয়ে পড়ল শ্যামদাসের সাথে। মেলামেশাটাও কমে এলো আমাদের। আমাদের বিয়ের মাসখানি বাদে একদিনের ঘটনা, জরুরি কথা আছে বলে আমাকে নিজের ঘরে ডেকে নেন জেঠাইমা। তারপর নিচু গলায় বলেন, তোর বউ জ্ঞানদার হাব ভাব কইলাম ভালো ঠেকছে না। রাখাল শ্যামদাসের লগে এত পীড়িত কিসের? বাড়ির বউয়ের দেখা ছাদে যাইয়া কি করতাছে দুজনে মিল্লা। আমি জেঠাইমার কথা উড়িয়ে দিই। শ্যামদাস আগাম ছোট্টবেলার খেলার সাথী। জ্ঞানদার বয়স কম, এও কখনো আরে বন্ধু মনে করে, তাতে সমস্যা কই? জেঠাইমা মুখ ভেঙছে বলেন, অমন বন্ধু পরে বন্ধু থাকে না, পীড়িতের নাগর হইয়া যায়। কত দেখছি এসব, চুল পাকিয়া গেল। আমি বিরক্ত হয়ে সেখান থেকে উঠে যেতে নেই, কিন্তু আমার মা পেছন থেকে হাত ধরে আটকায় আমায়।
আমাকে কথা বিশ্বাস না হইলে যা না, ছাদে গিয়া দেখে আয়। নিতান্ত জোর করে আমাকে ছাদে পাঠান মা। গিয়ে দেখি শ্যামদাস মাথায় করে গরুর খড় নিয়ে আসছে ছাদে পালা দিয়ে রাখার জন্য। জ্ঞানদা তাকে সাহায্য করছে। নিতান্তই সাধারণ ব্যাপার। মা জ্যাঠামা যে খারাপের কি দেখলেন আমি জানি না। নিচে নামতেই এক গাদা জেরার মুখোমুখি হতে হয় আমায়। বাড়িতে এত মজুর থাকতে বাড়ির বউয়ের কেন রাখালের হাতে হাতে কাজ করতে হবে? এছাড়াও সারাদিনই জ্ঞানদাস শ্যামদাসের কাছাকাছি যেন ঘোরে, এসব আর কি। আমি সেসব প্রশ্ন এড়িয়ে যাই। জ্ঞানদাস সরল মনের মেয়ে, কত শত সে বোঝে না, তা আমি জানতাম। এভাবে সেভাবেই দিন যাচ্ছিল। প্রায় 2 মাস কেটে গেছে আমাদের বিয়ের পর। মা জ্যাঠামা এখনো জ্ঞানদাকে আর শ্যামদাসকে নিয়ে সন্দেহ করেই যাচ্ছেন। প্রায়ই অনেক কিছু বলেন আমায়। আমি সেসব এক কানে নিয়ে অন্য কানে বের করে দিই। জ্ঞানদা যে আমার ছাড়া অন্য কারো হতে পারবে না, সে ভরসা আমার ছিল। তেমনই একদিনের কথা, আমি নায়েব গোমস্তাদের কাজ বুঝিয়ে নিচ্ছিলাম মায়ের আদেশে। ঠিক তখনই আমার জেঠতুতো ভাই মানিক দৌড়ে আসে আমার কাছে। দাদা, শ্যামদাসের লোকে বৌদি তোকে ঘরে যায়, দরজা দিছে। মানিকের গলা শুনে মা জ্যাঠামাও দৌড়ে আসেন। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই সকলে মিলে জ্ঞানদাদের বাড়ি থেকে রওনা করি। আমিও তাদের পিছু নিই। জ্ঞানদার বাবা বাড়িতে ছিলেন না। ওদের বাড়িতে 2টি ঘর। ছোট ঘরটায় বাইরে থেকে খিল লাগানো। খিল খুলতে চোখে পড়ে জ্ঞানদা অজ্ঞানের মতো পড়ে আছে, আর শ্যামদাস 2 হাতে তাকে কোল পাজা করে নিয়ে খাটে শুইয়ে দিচ্ছে। ততক্ষণে বেশ লোক জমে গেছে চারিদিকে। চিৎকার চেঁচামেচিতে ছয়লা পুরো বাড়ি। আমি হতভাগের মতো দাঁড়িয়েছিলাম। মা দৌড়ে গিয়ে শ্যামদাসকে 2 হাতে ধরে ফেলেন। ছি ছি, শেষমেশ জমিদার বাড়ির বউয়ে ইয়া দরজা দিলি? তুই রাখালের বাচ্চা। জেঠাইমার গলা কানে আসে। শ্যামদাস অবাক হয়ে তাকায়, বিস্মিত গলায় বলে, কি কইতাছেন গিন্নিমা? আপনের পোলা মানিকেই তো আমায় কইল জ্ঞানদার বাপের খুব অসুখ, আমি যাতে তোকে ঘরে আসি। জ্ঞানদাও নাকি মানিকের খবর দিছে। জ্ঞানদা ঘরে ঢুকতেই বাইরে গিয়া দরজা লাগাইয়া দিয়া মানিককে কই জানি গেল গা। ভয়ে জ্ঞানদা অজ্ঞান হইয়া গেছিল, তাই আমি ঘরে ধইরা মিছে কথা। আমি অগরে দরজা দিতে দেখে বাইরে গিয়া খিল লাগাইছি যাতে পালাইতে না পারে। তারপর তোমাকে খবর দিছি। মানিক প্রতিবাদ করে, রাখালের বাচ্চা রাখাল,
তুই আমার পোলারে মিথ্যাবাদী বানাইতে চাস? আকাম করছস নিজেরা, আর দুষ দেও আমার পোলার। জেঠাইমা তেতে ওঠেন। আমি মাথায় হাত দিয়ে দরজায় ঘোড়ায় বসে যাই। কোনটা সত্যি কোনটা মিথ্যা কে জানে, কিন্তু জ্ঞানটাকে অবিশ্বাস করতে যে আমার মন চায় না। এরপর ঘটনা বড় বিভৎস। শেষ পর্যন্ত শ্যামটাকে গ্রাম ছাড়া করলেন মা। জ্ঞানদাকে নিয়ে বাড়ি ফিরি আমি। যদিও মা জেঠামা চাইছিলেন ওকে বাড়ি ছাড়া করতে। সেই দিন রাতে জরুরি কাজের খবর আসে আমার। দক্ষিণ পরগনায় প্রজাদের ধানের গোদামে আগুন লেগেছে। তাকে তো বাড়িতেই অবস্থা, তাতেই খবরে আমি দিশাহারা হইয়া যাই। দৌড়ে যায় আগুন নেভাতে, কিন্তু কে জানত সেই আগুন নেভাতে যাবার সময় নিজের ঘরেই যে আরেক আগুনের বীজ বনে গেছিলাম আমি। পরদিন সকালেই ফিরে আসি আমি, কিন্তু বাড়িতে ঢুকতেই টের পাই পরিস্থিতি কেমন যেন অস্বাভাবিক। মা জেঠাইমা আমাকে দেখেই বিলাপ করতে আরম্ভ করেন। ওরে পোলারে, কি বউ বিয়া করলি রে? কালি রাতে সব নিয়া ওই শ্যামদাসের লগে ভাগ্যা গাইছে রে। বুকের ভেতর ধক করে উঠে আমার। সবকিছুর পরেও জ্ঞানদার উপরে বিশ্বাস হারাইনি আমি, কিন্তু শেষমেশ পালিয়ে গেল সে। দৌড়ে নিজের ঘরে যাই আমি। সে নেই, তার পরনের কাপড় জামা ব্যবহারের জিনিসপত্র কিছুই নেই। আমার মনে হচ্ছিল বুকের ভেতরটা ছিঁড়ে খুঁড়ে নিয়ে গেছে কেউ। ততক্ষণ জানি না ওই এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম নির্বাকের মতো। তখনও বিশ্বাস করিনি আমি যে জ্ঞানদা এমনটা করতে পারে। কিন্তু তাহলে সে গেল কই? তন্ন তন্ন করে সবখানে খুঁজেছি তাকে, কিন্তু পাইনি। শেষমেশ খেয়াঘাটের মাঝির কাছে শুনি সেদিন রাতেই ঘোমটা পড়া এক মেয়ে আর একজন পুরুষ লোক উঠেছিল তার নৌকায়। নদীর পাড়ের একজোড়া নুপুর খুঁজে পাই আমি। সেই নুপুর বড় চেনা আমার। জ্ঞানদাকে বিয়ের রাতে পরিয়ে দিয়েছিলাম নুপুর জোড়া। আমার কোনো স্মৃতি রাখতে চায় না বলে হয়তো ফেলে গেছে সে। সেই ঘটনার পর আর বাড়িতে মন টেকেনি আমার। মা জেঠাইমা আবার বিয়ের সম্বন্ধ দেখেছিলেন বটে, কিন্তু তাতে মন সায় দেয়নি আমার। বাড়ি ঘর জমিদার সব বিষের মতো লাগতো আমার। তাই একদিন আর থাকতে না পেরে সেসব ছেড়ে ছুড়ে জাহাজের খালাসির কাজে নিয়ে দেশ ছাড়ি। অর্জুন থামতেই খানিকক্ষণ নিস্তব্ধে বসে থাকে নিহান। জ্ঞানদা যদিও সেদিন স্বেচ্ছায় চলেই যায়, তবে এত বছর পর নিহানের স্বপ্নে এসে কি বলতে চায় সে। আর বারবার একটা স্বর্ণের পালা দেখে নিহান, সেটা রহস্যই বা কি? সব রহস্য জানার জন্যই
তবে কি ভারতবর্ষের ওই ছোট্ট গ্রামটাতেই যেতে হবে নিহানের? সেখানে কি কোনো বড় চমক অপেক্ষা করছে তার জন্য, নাকি কোনো বিপদ? ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন।